অনেকে বলেন যে তুই সেনাবাহিনীর দালাল। এই কথাগুলো অনেকে বলেন। কমেন্ট দেখি আর ভাবি যে আমাদের মধ্যে রাজনৈতিক বিভাজন থাকতে পারে, বিভেদ থাকতে পারে, কিন্তু সেনাবাহিনী নিয়ে কখনো কোনো ইস্যু আমার কাছে মনে হয় না যে আমরা অন্তত আমাদের জায়গা থেকে এমন কিছু দেশের জন্য করে ফেলি নাই যেটা নিয়ে সেনাবাহিনী নিয়ে বিতর্ক তৈরি করার চান্স আমার আছে। আবার ক্ষুদ্র মস্তিষ্ক এটাও বলে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি যদি না চাইতেন তাহলে শেখ হাসিনা সরকার এত দ্রুত পতন হইত না। প্রিয় দর্শক, নতুন শুভ সংবাদ দিলেন আশিক চৌধুরী। বাংলাদেশে হবে প্রযুক্তি বিদেশ থেকে এনে নতুন অস্ত্র তৈরির কারখানা, সেটা করবেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। বিভিন্ন দেশ থেকে এখন বাংলাদেশ আমন্ত্রণ পাচ্ছে অস্ত্র কারখানা তৈরির, তারা শাখা তৈরি করবেন বাংলাদেশে, আর সেটাতে কাজ করবেন বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনীর যারা ইঞ্জিনিয়ার কোর্সে আছেন, যারা নাকি এই বিষয়ে চাকরিতে আছেন, তারাই সেখানে কর্মসংস্থান পাবেন। বাংলাদেশের শাসন ব্যবস্থাকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে হলে প্রেসিডেন্সিয়াল পদ্ধতির বিকল্প নেই। বাংলাদেশে বর্তমানে এখন প্রেসিডেন্ট পদ্ধতির নির্বাচন, শাসন ব্যবস্থা নিয়ে বেশ আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। যে আমরা এই যে 10 লক্ষ লোক এক ডাকে চলে আসলাম, কাউকে বুঝছেন বিরিয়ানি দিতে হয় না, কারো গাড়ি ভাড়া দিতে হয় না, যার যার পয়সা খরচ কইরা সেই আসছে কিন্তু এই আয়োজনে। বিশাল ব্যাপার কিন্তু এইটা একটা বিরাট বার্তা দিয়ে দিছে। বুঝলে বুঝেন, বুঝলে বুঝলেন, না বুঝলে তেজপাতা, না বুঝলে তেজপাতা। নতুন করে আবারও ম্যাজিক দেখালো ডক্টর ইউনূস। ভাইরে ভাই, ডক্টর ইউনূসকে জিনিস এবার বাঙালি জাতি বুঝতে পারছে। হ্যাঁ, বাঙালি জাতি বুঝতে পারছে। ধীরে ধীরে আওয়ামী লীগের নেতাকর্মীরা বোঝা শুরু করে দিয়েছে যে আসলে ডক্টর ইউনূস আসলে কি জিনিস। কিন্তু ইতিমধ্যে সব সাইতে পাছায় আগুন ধরছে ভারতের, আর সেই ভারতকে ট্যাগেল দেওয়ার জন্য এখন বাংলাদেশে কিন্তু তৈরি করা হচ্ছে অস্ত্রের কারখানা। দরকার আছে ভাই, বাংলাদেশে যদি একটা অস্ত্রের কারখানা হয়, বাংলাদেশ শক্তিশালী হয়, আশেপাশের দাদাবাবুরা তো যে কোনো সময় বাংলাদেশকে অ্যাটাক করার চিন্তাভাবনা করবে, তাই না? তো সেই সময় যদি আমাদের বাংলাদেশের মানুষ যদি একটু আগে থেকে শক্তিশালী হয়, তো আশেপাশের দাদাবাবুরা একটু ভয় পাক না কেন? তো প্রিয় দর্শক শ্রোতা, ডক্টর ইউনূসের ক্যারিশমা, ডক্টর ইউনূসের ম্যাজিক, ডক্টর ইউনূসের বাজিমাত একের পর এক শুধু প্রকাশ পাচ্ছে। মাত্র 8 থেকে 8.5 মাসের ভিতরে যেই যতগুলো মনে করেন যে আপনার কারিশমা দেখিয়েছে, যতগুলো সংস্কার করেছে, যতগুলো বাংলাদেশের উন্নতি করেছে, তাতে সাধারণ জনগণ এখন মনে প্রাণে ডক্টর ইউনূস সাহেবকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিয়েছে। যদিও নির্বাচনের জন্য দলীয় নেতাকর্মীরা সকাল বিকাল মনে করেন যে চা পানি খেয়ে চিল্লাফাল্লা করছে, নির্বাচন দেন, নির্বাচন দেন, নির্বাচন দেন। কিন্তু সাধারণ জনগণ কিন্তু একটাই কথা বলছে, আর সেটা হলো নির্বাচন চাই না, আমরা সংস্কার চাই এবং ডক্টর ইউনূসকেই দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিও শুরুতে আপনারা গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও ফুটেজের অংশ বিশেষ দেখেছেন ডক্টর ফয়জুল হকের, নাইমের। হ্যাঁ, আরেকটা আছে সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান রাশিয়া থেকে সফর করে কিন্তু বাংলাদেশে সম্প্রতি ফিরে এসেছে। ফিরে আসার পরে তিনি কি একটা সংবাদ দিয়েছে, তিনি কি কার্যক্রম করতেছে, সেটাও কিন্তু জানতে পারবেন ভিডিওর মাধ্যমে। আসলে কথা বাড়াবো না, চলুন তাহলে আর আগে ভিডিওগুলো দেখে আসি, তারপরে দুটি কথা বলে ভিডিওটি শেষ করব। তো চলুন একটা লাইক দিয়ে ভিডিওগুলো দেখে আসি। দর্শক, নতুন শুভ সংবাদ দিলেন আশিক চৌধুরী। বাংলাদেশে হবে প্রযুক্তি বিদেশ থেকে এনে নতুন অস্ত্র তৈরির কারখানা, সেটা করবেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। বিভিন্ন দেশ থেকে এখন বাংলাদেশ আমন্ত্রণ পাচ্ছে অস্ত্র কারখানা তৈরির, তারা শাখা তৈরি করবেন বাংলাদেশে, আর সেটাতে কাজ করবেন বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনীর যারা ইঞ্জিনিয়ার কোর্সে আছেন, যারা নাকি এই বিষয়ে চাকরিতে আছেন, তারাই সেখানে কর্মসংস্থান পাবেন। এই যে বিশাল একটি নতুন অফার বাংলাদেশের জন্য, বিদেশি অস্ত্র কারখানাগুলার শাখা হবে বাংলাদেশে, এবং বাংলাদেশ সেই হাই সিকিউরিটি সম্পন্ন জায়গা যদি দিতে পারে বাংলাদেশ, তাহলে তারা সেখানে করবে, আর সেখানে কর্মদক্ষতায় এগিয়ে যাবে বাংলাদেশের তরুণ তরুণীরা। তারা এখানে চান্স পাবে চাকরি করার জন্য, স্পেশালি সামরিক বাহিনীগুলাতে যারা ইঞ্জিনিয়ারিং কোর্সে আছেন, যাদের এই বিষয়ে কিছুটা অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞ মানুষদেরকে উচ্চ মূল্যে স্যালারি দিয়ে আন্তর্জাতিক মানের তাদের মূল্যায়ন করা হবে, ডলারে তাদেরকে বেতন দেওয়া হবে, বাংলাদেশে বসে থেকে আন্তর্জাতিক মানের বেতন তারা পাবেন। প্রিয় দর্শক, হয়তোবা আমেরিকায় একজন এই কাজের জন্য যেই ডলারটা প্রতি মাসে পান, সেটা বাংলাদেশে পাবেন না, কারণ বাংলাদেশের এনভায়রনমেন্ট অনুপাতে তার ফ্যামিলি খরচ, তার নিচের খরচ, তার আয় ব্যয়ের হিসাবটা করে হয়তোবা বিটুইন বাংলাদেশি টাকা
টু আমেরিকান ইউএস ডলারের মাঝামাঝিতে একটা স্যালারি হবে। তারপরেও আমি চিন্তা যদি করি যে আমাদের বর্তমান আমাদের সন্তানরা, আমাদের তরুণ সমাজরা, হয়তোবা এটা আপনার ছেলে হতে পারে, আপনার ভাইয়ের মেয়ে হতে পারে, তারা যখন এই কাজগুলোতে ইনভলভমেন্ট হবে তখন তাদের দক্ষতাটা কিন্তু, মেধাটা কিন্তু ব্রেইনে চলে আসবে। কারণ তখন বিদেশি সেই ইঞ্জিনিয়ারগুলা বা সেই প্রযুক্তিতে কাজ করার এক্সপার্টরা বাংলাদেশে এসে আমাদের বাংলাদেশি তরুণ তরুণীদেরকে নলেজ দিবেন, ট্রেনিং দিবেন, ট্রেন আপ করবেন। তারপরে এই ফ্যাক্টরিগুলাতে যেই অস্ত্রগুলা তৈরি হবে সেগুলো আবার বিদেশেই সেল হবে। তাহলে আসবে বিদেশ থেকে সব প্রযুক্তি, কাজ হবে বাংলাদেশে, কাজ করবে বাংলাদেশের মানুষ, আবার বিক্রি হবে বিদেশে। পাশাপাশি বাংলাদেশের প্রয়োজনে আমরা যে বিদেশ থেকে বুলেট কিনি, আমরা যে অস্ত্রের বিভিন্ন জিনিস কিনি, সেই কেনা থেকে আমাদের সরকারের বাজেট সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর উপরে কমে যাবে। কারণ সেই বাজেট আর করা লাগবে না, আমাদের নিজের তৈরি। এর জন্য তো আমরা যে যুদ্ধ জাহাজ বানাবো, আমরা যে একেবারে যুদ্ধের ফাইটার প্লেন বানাবো এমনটা নয়। আমাদের অনেক অস্ত্র লাগে আমাদের পুলিশের জন্য, অনেক অস্ত্র লাগে আমাদের আনসার বাহিনীর জন্য, আমাদের র্যাবের জন্য, এই যে সাধারণ সেনাবাহিনীতে যারা চাকরি করে তাদের জন্য। যুদ্ধের জন্য আলাদা প্রস্তুতি বা যুদ্ধের যে বড় বড় সরঞ্জামগুলা সেগুলো হয়তো আমরা বাহির থেকে কিনবো। কিন্তু আমরা যদি ছোট জিনিসগুলা বানাতে পারি, এবং কিছু কিছু এমনও হতে পারে যে ট্যাঙ্কের কিছু পার্টস তৈরি হবে বাংলাদেশে, কিছু হবে আমেরিকাতে, তখন তারা এগুলা নিয়ে সেখানে ফিটিং করবে। যেরকম আমরা দামি আইফোনটা এখন ব্যবহার করে থাকি, কিন্তু এটার নাকি খুব ম্যাক্সিমাম জিনিসগুলো চায়নাতে তৈরি হয়, কিন্তু ফিটিংটা হয় আমেরিকাতে, তার হোম কান্ট্রিতে না, তার নিজের দেশে। তো প্রিয় দর্শক, এইরকম যদি আমাদের বেলা হয় যে বিশ্বের বড় বড় অস্ত্র কারখানাগুলার ব্রাঞ্চ হয় বাংলাদেশে, তাহলে চিন্তা করে দেখেন আগামী 5 বছর 10 বছর পরে দেশের চেহারা কোথায় গিয়ে দাঁড়াবে। এবং তখন যে আজকের তরুণ, আজকে যারা শিশু আছে, তারাও কিন্তু সেই কর্মসংস্থানের দিকে এগিয়ে যেতে পারে। আপনার ছেলে প্রাইমারি স্কুলে পড়ে, গ্রামের স্কুলে, আপনি হয়তোবা ঢাকার একটা বড় ভালো স্কুলে পড়ানোর সামর্থ্য রাখছেন না, কিন্তু আপনার এই ছেলেটা যদি আগামী 5 বছর 10 বছর পরে গ্রাম থেকে জেলায় যাবে, জেলা থেকে রাজধানীতে যাবে, এবং তার মেধা অনুপাতে যখন এই ধরনের কর্মে তারা ইনভলভমেন্ট হতে পারবে, তখন তাদের মেধাটার ভ্যালু হয়ে যাবে আন্তর্জাতিক। আন্তর্জাতিক ভ্যালুটা কিরকম? সে একটা আন্তর্জাতিক অস্ত্র কারখানায় কাজ করার কারণে সে বিশ্বের বিভিন্ন দেশে অস্ত্র কারখানায় চাকরির অফার পাবে। তখন বাংলাদেশে বসে যদি সে 1 লাখ টাকা মাসে গুনে আরেক জায়গায় গিয়ে সে 5 লাখ টাকা মাসে গুনতে পারবে। তো এইভাবে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তরুণদেরকে, তরুণীদেরকে এগিয়ে দিয়ে বাংলাদেশকে আন্তর্জাতিক মানের দেশ বানানোর পরিকল্পনা করছে। তো এই পরিকল্পনাটা কতদিন পর্যন্ত আমরা বাস্তবায়ন করতে পারবো, সেটার জন্য কিন্তু একটা টাইম ফ্রেম লাগবে। এটা 24 ঘন্টা হওয়ার মতো জিনিস না। আজকে আপনি একটা গরুর বাছুর কিনলেই এই বাছুরটা কিন্তু আগামীকালই দুধ দিবে না। এই বাছুরটার জন্য আপনি লালন পালন করে 2 বছর 3 বছর যাওয়ার পরে সে বাচ্চা দিবে, তারপরে ডেইলি আপনাকে দুধ দিবে। তাই সেই কারণে কয়েক বছরের পরিকল্পনায় যদি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার সেই দিকে এগিয়ে যা, তাহলে এই সোনার বাংলা সোনা দিয়ে গড়তে কতদিন সময় লাগবে এটা বিবেচনা করবেন আপনারা। আমরা এই প্রযুক্তি নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্ল্যান, প্রোগ্রামগুলা আমরা যেভাবে আশিক চৌধুরীর মুখ থেকে শুনলাম, এই প্ল্যান পরিকল্পনা যদি সত্যিকার অর্থে বাংলাদেশ বাস্তবায়নের সুযোগ পা, বাংলাদেশের মাটি আর মাটির দাম সোনার দাম হতে বেশি সময় লাগবে বলে আমি মনে করি না। অনেকে বলেন যে তুই সেনাবাহিনীর দালাল, এই কথাগুলো অনেকে বলেন। কমেন্ট দেখি আর ভাবি যে আমাদের মধ্যে রাজনৈতিক বিভাজন থাকতে পারে, বিভেদ থাকতে পারে, কিন্তু সেনাবাহিনী নিয়ে কখনো কোনো ইস্যু আমার কাছে মনে হয় না যে আমরা অন্তত আমাদের জায়গা থেকে এমন কিছু দেশের জন্য করে ফেলি নাই যেটা নিয়ে সেনাবাহিনী নিয়ে বিতর্ক তৈরি করার চান্স আমার আছে। আবার ক্ষুদ্র মস্তিষ্ক এটাও বলে, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি যদি না চাইতেন তাহলে শেখ হাসিনার সরকার এত দ্রুত পতন হইত না। আবার শেখ হাসিনার পতনের পর 6, 7, 8 সম্ভবত 3 দিন নাকি 5, 6, 7 খেয়াল নাই, এই 3 দিন বাংলাদেশে কার্যকর কোনো সরকার ছিল না। ওই সময় যদি জেনারেল ওয়াকারুজ্জামান মানে রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করে ফেলতেন, সেনাবাহিনীর সরকার বসতো, আমার মনে হয় যে এই দেশে এমন কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠী ব্যক্তি এটাকে অপছন্দ করত, রাজনীতি ভাবে সবাই মাইনা নিত, তাই না? কারণ সবার একটা কমন ইস্যু ছিল শেখ হাসিনার বিদায়, বা বিপরীতে প্রয়োজনে হিরো আলমরে বসাই দাও তো আমরা রাজি। ওই মুহূর্তের ভাইবটা এরকম ছিল। সময় পরিবর্তন হয়েছে, সেনাবাহিনী মাঠে আছে, এর মাঝখানে বেশ কয়েকবার ওনাকে নিয়ে যখন বিতর্ক হচ্ছে, তিনি জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন যে সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণের কোনো ইচ্ছা নাই, যত দ্রুত সম্ভব তিনি রাষ্ট্রকে একটা স্থিতিশীল অবস্থায় দেখে তার সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিতে চান এবং তিনিও নিজে অবসরে যেতে চান। তো এর মাঝখানে নানান আলোচনা সমালোচনা চলছে চলছে চলছে। বিশেষ করে আমাদের অনলাইন কিং যারা আছেন তাদের বাটে কিন্তু সেনাবাহিনীর এই প্রধান তিনি পড়ে আছেন, এবং তাদের যারা সমর্থক অনুসারী আছেন, রাজনৈতিক না,
তারাও কিন্তু প্রতিনিয়ত ফেসবুকে বিভিন্ন জায়গায় সেনাবাহিনী নিয়ে নানান ধরনের বক্তব্য ভিডিও আপলোড করে যাচ্ছেন। বাট আমি জেনারেল ওয়াকারুজ্জামানকে মনে করি একজন এই মুহূর্তে দেশপ্রেমিক একজন ব্যক্তিত্ব। রাশিয়া একটা সফর করে আসছেন, আসার পরই গতকালকে তিনি একটা বক্তব্য দিয়েছেন জাতির উদ্দেশ্যে, প্রত্যেক ধর্মের মানুষের উদ্দেশ্যে। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলছেন, হিংসা বিদ্বেষহীন সম্প্রীতির একটি দেশ আমরা গড়ে তুলতে চাই। আসলে তো এটাই আমরা বাংলাদেশ চাই। ছিল এক সময় কালে কালে শকুনেরা নজর দিয়েছে, কখনো পাকিস্তান জিন্দাবাদ শকুনেরা, কখনো ভারত কি যাই হোক শকুনেরা নজর দিছে। ডিভাইডেশন আছে, এখনো আছে, গুপ্ত অবস্থায় আছে অথবা প্রকাশ্যে আছে। তো আমাদের সেনাপ্রধান বলছেন এদেশ সবার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবারই দেশ। এই সম্প্রীতি বজায় রেখে আমাদেরকে বসবাস করতে হবে, আমরা বাস করতে চাই। তো গতকালকে ডক্টর ইউনূস এবং সেনাপ্রধান সহ অনেকেই একটা প্রোগ্রামে গিয়েছিলেন, সেটা হচ্ছে ঢাকার মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। সেখানে তিনি অন্যান্য বক্তব্য দিয়েছেন। তো ওনার বক্তব্য ছিল পার্বত্য চট্টগ্রামের শান্তি বজায় রাখতে সেনাবাহিনী প্রস্তুত, এজন্য যা কিছু প্রয়োজন তা করতে তারা অঙ্গীকারবদ্ধ। দেশের সব সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি রক্ষায় যা কিছু করতে হয় সেটা করতে প্রস্তুত থাকবে বাংলাদেশ সেনাবাহিনী। আমরা সবাই মিলে এই দেশ এবং জাতিকে একটি শান্তির জায়গায় নিয়ে যেতে চাই। গৌতম বুদ্ধের বাণী এই সময় গুরুত্বপূর্ণ যে শান্তির দেশ চাই, শৃঙ্খলার দেশ চাই, আমরা হানাহানি বিদ্বেষ চাই না। বিভিন্ন মত থাকতে পারে, কিন্তু দিন শেষে আমরা যেন সবাইকে শ্রদ্ধা করি, একে অপরের বক্তব্য মতামতকে শ্রদ্ধা করি, আমাদের নিজস্ব মতামত থাকবে সেই অনুযায়ী কাজ করব। সুন্দর কথা, নতুন বলছেন এমন কিছু না, সবসময় অনেকে বলেন, বাট নতুন করে শুনতে ভালো লাগছে ওনার কাছে। বাংলাদেশের শাসন ব্যবস্থাকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে হলে প্রেসিডেন্সিয়াল পদ্ধতির বিকল্প নেই। বাংলাদেশে বর্তমানে এখন প্রেসিডেন্ট পদ্ধতির নির্বাচন, শাসন ব্যবস্থা নিয়ে বেশ আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। কেউ কেউ মনে করছেন আগামী দিনের বাংলাদেশের সত্যিকার নেতৃত্ব দিতে হলে বাংলাদেশে এমন একজন যোগ্য মানুষ দরকার যিনি যে কোনো বাধা অতিক্রম করে প্রেসিডেন্ট নির্বাচনে সরাসরি নির্বাচিত হয়ে জনগণের প্রতিনিধিত্ব করবেন। এবং সেই তালিকায় সর্বাগ্রে এখন রয়েছেন বাংলাদেশের অন্যতম একজন নেতা, যিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের প্রতি দিন দিন মানুষের ভালোবাসা, আন্তরিকতা, সম্মান, শ্রদ্ধাবোধ সবকিছুই দিন দিন বেড়ে যাচ্ছে। মানুষের এক্সপেকটেশনও অনেক বেশি বেড়ে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকেই তারা বাংলাদেশের যে কোনো পদ্ধতিতে আগামীর এই দেশ শাসনের জন্য তারা চাচ্ছেন। জনগণ মনে করেন, আমি ব্যক্তিগতভাবে বলছি এবং মানুষের মন্তব্য থেকে বলছি, অন টু অন ইন্টারভিউ থেকে বলছি, জনগণ এখন মনে করেন ইউনূস সাহেবকে রাখতে হবে যে কোনো ফরম্যাটে, তাকে বাংলাদেশে আগামী দিনের জন্য প্রয়োজন। আমরা যখন এই বিষয়গুলো নিয়ে কথা বলছি যে প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে কিভাবে দেশ আসা যায়, কিভাবে দেশ চলা যায়, দেশের শাসন ব্যবস্থা আগামীতে চালানোর জন্য এই প্রেসিডেন্সিয়াল পদ্ধতি পুনর্বহাল কিভাবে করা যায়, সে বিষয়ে বাংলাদেশের একজন প্রখ্যাত লেখক, গবেষক, চিন্তক, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার শীর্ষে অবস্থানকারী আমাদের সকলের প্রিয় মজলুম সাংবাদিক, আমার দেশ সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান একটি প্রস্তাবনা দিয়েছেন। তিনি গত কয়েকদিন আগে, মাত্র 2-3 দিন আগে, যেদিন বাংলাদেশের সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল গণজমায়েত হয়েছে, একই দিনে সকালবেলা রাওয়া ক্লাবে একটি আর্মির প্রোগ্রামে তিনি সেই বক্তব্যে তার একটি প্রস্তাবনা উপস্থাপন করেছেন। তার প্রস্তাবনাটা এরকম ছিল যে বাংলাদেশের যদি কোনো স্বৈর শাসক কিংবা ফ্যাসিস্ট ঠেকাতে হয় তাহলে প্রেসিডেন্সিয়াল পদ্ধতির বিকল্প কোনো পথ নেই। তিনি তার বিস্তর বক্তব্যের মধ্যে বুঝিয়ে তুলেছেন যে বাংলাদেশ মূলত সূচনাই হয়েছিল প্রেসিডেন্সিয়াল পদ্ধতির মাধ্যমে, এবং এই সূচনার পর থেকে 1991 সাল পর্যন্ত শুধু একবার ব্যতীত শেখ মুজিবুর রহমান মাঝখানে 2-3 বছরের জন্য যে তার একটি শাসন ব্যবস্থা প্রধানমন্ত্রীত্বের সিস্টেমে চালু করেছেন সেটা ব্যতীত বাংলাদেশে 1991 সাল পর্যন্ত 16 বছর এই প্রেসিডেন্সিয়াল পদ্ধতি বহাল ছিল। এবং এই প্রেসিডেন্সিয়াল পদ্ধতির কারণে বাংলাদেশের কি কি উপকার হয়েছে, কি কি ক্ষতি হয়েছে, কিংবা আগামী দিনে প্রেসিডেন্সিয়াল পদ্ধতি কেন আমাদের বর্তমান সিস্টেমের চাইতে উত্তম, সেটা তিনি বর্ণনা করার চেষ্টা করেছেন। প্রিয় বন্ধুরা আমার, আমি এই কথাগুলো দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, জনগণ যেটাকে পছন্দ করে, জনগণ যেটা উপলব্ধি করে, জনগণের যেটা প্রয়োজন, সেটা আমাদেরকে কারো না কারো মাধ্যমে বলতেই হবে। সাহসী সাংবাদিক ডক্টর মাহমুদুর রহমান হয়তো সেই সাহসটা নিয়েই তিনি তার জায়গায় জীবনের শেষ মুহূর্তে এসে এমন একটি প্রস্তাবনা রেখে গেলেন যেই প্রস্তাবনার উপর ভিত্তি করে সরকার চাইলে এখন পথ চলতে পারে। আমি যদি এই সরকারকে বলি, বাংলাদেশের মানুষের কাছে আপনি যদি যে কোনোভাবে আপনি যদি মতামত যাচাই করতেও চান যে আমরা হা না ভোট দিতে চাই কিনা, জিজ্ঞেস করে নিতে চাই কিনা যে আপনারা কি প্রেসিডেন্সিয়াল পদ্ধতি চান অথবা চান না, আমি নিশ্চিত করে বলতে পারি বাংলাদেশের 80-90% মানুষ আপনার এই প্রেসিডেন্সিয়াল পদ্ধতির পক্ষে ভোট দিবে। এবং আপনার এই জনগণ যখন প্রেসিডেন্সিয়াল পদ্ধতির পক্ষে ভোট দিবে, সরকার চাইলে সেটার উপর ভিত্তি করেও কিন্তু তারা একটি মানে আপনার কি বলে আইন প্রণয়ন করে সেটাকে জাতির কাছে উপস্থাপন করতে পারে যে এখন থেকে প্রেসিডেন্সিয়াল পদ্ধতির স্বাধীনভাবে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে এবং স্বাধীনভাবে সেই ব্যক্তি কিভাবে আসবে। আমি এই ব্যাপারে কথা বলছি একটু পরে। আমি আমার সূচনায় যে কথাটা বলতে চাই যে এভাবে করে তারা কিন্তু একটা পথ বাতলে দিতে পারে। দ্বিতীয় পথ হতে পারে সরকার বর্তমান যারা আছেন তারা যেহেতু 5ই আগস্টের আমাদের সকলের বিপ্লব পরবর্তী সরকার এবং জনগণ সিদ্ধান্ত দিয়ে দিয়েছে আপনাদেরকে, আপনারা যে সংস্কার কমিশন গঠন করেছেন এই সংস্কার কমিশনের মধ্য থেকেই আপনারা চাইলে এই জায়গাটায় সংস্কার এনে
আপনার এই প্রেসিডেন্সিয়াল পদ্ধতি পুনর্বহাল করতে পারেন। কেন বলছি এই কথা? যদি প্রেসিডেন্সিয়াল পদ্ধতি পুনর্বহাল হয়, তাহলে অন্ততপক্ষে আপনার কাছে একটা জিনিস নিশ্চিত থাকতে পারেন যে জনগণ যাকে চাইবে তাকে আপনি চাইলে প্রেসিডেন্ট আপনি বানাইতেও পারেন। যেমন ব্যালট পেপার যদি আলাদা থাকে, প্রেসিডেন্ট নির্বাচনে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস দাঁড়ায়, আর যদি প্রেসিডেন্ট নির্বাচনে যদি আরো 5 জন ব্যক্তি দাঁড়ায়, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে দাঁড়াতে পারে, অন্যরাও দাঁড়াতে পারে, জনগণ তখন ওই জায়গা থেকে উল্লেখযোগ্য ব্যক্তিকে পছন্দ করবে যে কোন ব্যক্তি বিশ্বের দরবারে সবচেয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, দেশটাকে দাঁড় করাতে পারবে, কোন ব্যক্তি সবচেয়ে ভালো অর্থনীতি বুঝবে, সমাজনীতি বুঝবে, তাকে কিন্তু জনগণ ভোট দেবে। এটা শুধু ইউনূস সাহেবকে রাখার জন্যই করতে হবে এমনটা নয়, বরং বাংলাদেশের ভবিষ্যতেও আপনার প্রত্যেকটা সেক্টরে যাতে ভালোভাবে কাজ পরিচালনা হয় সেই স্বার্থে কিন্তু এরকম একটি পদ্ধতি আবিষ্কার করে রাখলে এখনই হচ্ছে সেটার মুখ্যম সময়। আমি আপনাদেরকে বলছি যে বাংলাদেশে যখন এই স্বাধীনতা হয়, আমার দেশ পত্রিকায় মাহমুদুর রহমানের রেফারেন্সটা নিয়ে আমি বলছি, তিনি তার প্রবন্ধে বা লেখনীতে উল্লেখ করেছেন যে স্বাধীন বাংলাদেশের যাত্রা রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থার মধ্য দিয়ে শুরু হয়। তিনি বলছেন, স্বাধীনতার প্রথম ঘোষণায় মেজর জিয়া নিজেকে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে পরিচয় দিয়েছিলেন। তার মানে আমার রাষ্ট্র ব্যবস্থা কিন্তু রাষ্ট্রপতি দিয়ে শুরু হয়েছে। এবং জননেতা জনাব তারেক রহমান সাহেব মাঝে মাঝে যে বক্তব্যে বলেন যে প্রথম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এর মূল উদাহরণ হচ্ছে এটাই যে স্বাধীনতার সময় প্রথম যখন যাত্রা শুরু হয় দেশে, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম নিজেকে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দিয়ে তারপরে তিনি কিন্তু ঘোষণাপত্র ঘোষণা করেছিলেন এবং তার মধ্য দিয়ে এই রাষ্ট্রপতি ব্যবস্থার শাসন শুরু হয়। বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবেই পরিচয় নিয়েই কিন্তু শেখ মুজিবুর রহমান 1972 সালের 10 জানুয়ারি বাংলাদেশে প্রত্যাবর্তন করেছিলেন, পাকিস্তান থেকে স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন। এরপর তিনি ব্রিটিশ ধাঁচের সংসদীয় রীতি অনুযায়ী প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করে 3 বছরের মাথায় একদলীয় বাকশাল সরকারে কোনো নির্বাচন ছাড়াই আবার রাতারাতি রাষ্ট্রপতি বনে গিয়েছিলেন। দেখেন, এখানে কিছুদিন তিনি ছিলেন প্রধানমন্ত্রী সিস্টেমের, আবার কিন্তু তিনি রাষ্ট্রপতিতেই ব্যাক করেছেন এবং সেটা একদলীয় বাকশাল কায়েম করেছেন, সেটা ভিন্ন আলোচনা, রাষ্ট্রপতিতে তিনি গিয়েছেন। তারপরে বাংলাদেশের 16 বছর রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা ছিল এবং 1991 সালের সংবিধান সংশোধনের মাধ্যমে রাষ্ট্রপতি শাসন থেকে আমরা আবার ওয়েস্টমিনিস্টার ব্যবস্থায় ফিরে এসেছি। মাহমুদুর রহমান তার প্রবন্ধে বলছেন যে আমরা এই বাংলাদেশে কিন্তু রাষ্ট্রপতি ব্যবস্থার মধ্য দিয়ে শাসন থেকে শুরু করেছি, মাঝখানে কিছুদিন আমরা শেখ মুজিবের সেই প্রধানমন্ত্রিত্ব সিস্টেমে আমরা দেশ চালিয়েছি, আবার কিন্তু তিনি বাকশালের মধ্য দিয়ে রাষ্ট্রপতি ব্যবস্থায় ফিরে এসেছেন এবং এই রাষ্ট্রপতি পদ্ধতি কিন্তু তারপরে আর বিলুপ্ত হয়নি। 1975 সালের এই যে আপনার এটাকে কি বলে আমার শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডটি ঘটেছে, তারপরেও কিন্তু এই রাষ্ট্রপতি ব্যবস্থার মধ্যে 16টি বছর 1991 সাল পর্যন্ত এটা ছিল। 91 সালের পরে রাষ্ট্রপতি ব্যবস্থাটা আমরা আবার বাদ দিয়েছি, কারণ আমরা বিভিন্ন ধরনের তখন মনে করেছি যে স্বৈর শাসনের পতন, বিভিন্ন ধরনের পতন, এই সব কিছুর পতনের মধ্য দিয়ে আমরা রাষ্ট্রপতি শাসন ব্যবস্থাটাকে ভালো মনে করি নাই, তখনকার সময় এটাকে আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হয় নাই, বিদায় আমরা সেটাকে বাতিল করেছিলাম। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি ভিডিওগুলো দেখলেন। তো এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দেন, আর পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো যাবার আগে সবাইকে বলবো যে আসলে আপনারা কী চান, পুরো ভিডিওটি দেখলেন, যেটা আমরা প্রতিদিনই ভিডিও শেয়ার করতেছি, যেগুলো দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে আসলে মানুষ কী চাচ্ছে, আপনি কী চাচ্ছেন, আমি কী চাচ্ছি, সাধারণ মানুষ কী চাচ্ছে, সবাই একটাই বলি, আর সেটা হলো ডক্টর ইউনূসকে আগামী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। তা আপনি কি আসলেই তাই চান নাকি চান না? একটু হ্যাঁ না কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যান। হ্যাঁ, আর পুরোপুরি ভিডিও কারা কারা দেখেছেন একটু কমেন্ট বক্সে জানিয়ে দিন, কে কোথা থেকে দেখেছেন সেটাও কিন্তু জানিয়ে দিতে পারেন। তো ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।